আসসালামু আলাইকুম। আমি নুসরাত। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব ৪। আগামীকাল শারাফাত চৌধুরীর মা শেফালী চৌধুরীর প্রণয়ন বার্ষিকী। সে উপলক্ষে শাহাদাত চৌধুরীর নিমন্ত্রণে নিকট আত্মীয় স্বজনের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে। ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো ঘুরে ফিরে সময় পার করছেন আত্মীয় মহল। কেউ কাজে হাত লাগাচ্ছেন, কেউ বা সমালোচনায় ব্যস্ত। শতরূপা চৌধুরী এখনো আসেনি, তবে জানিয়েছে কালকে সময় মতো চলে আসবে। জটিল একটা কেসের দায়িত্ব ওনার ঘাড়ে, তাই আজ সময় করে উঠতে পারেনি। খাওয়া দাওয়া অনুষ্ঠান যেহেতু কালকে অবশ্যই আসবেন। নিমন্ত্রিত মানুষদের আপ্যায়নে ত্রুটি না রেখে চৌধুরী তিন কর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং কাজ ভাগ করে ওনারা যেসব কাজে ব্যস্ত। চৌধুরী নিবাসনে বাগান এরিয়ায় প্যান্ডেল তৈরির কাজ করছে। সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রিত মেহমানদের। রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটু দূরে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা জানা মানুষসহ দুটো এতিমখানায় খাবার পাঠানো হবে। সব মিলিয়ে ১,০০০ মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। তবে এবারই প্রথম তা নয়, প্রতি বছরই এই দিনটিতে এভাবে এত এত মানুষ খাওয়ান শারাফাত চৌধুরী এবং দোয়া চেয়ে নেন মৃত বাবা ও মায়ের জন্য। ঘড়িতে সব সময় সকাল 10:30। শুদ্ধ আর সায়ওয়ান চৌধুরী বাজার সাদাইয়ের কাজ সেরে ফেলে কেবলই বাসায় ফিরেছে। প্রচণ্ড গরমে যান যায় অবস্থা। পরনে টি-শার্টটি ভিজে জবজব করছে। আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রাতীক্ষ্ণ ক্ষেপে আছে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে গরমে তীব্রতা দুর্ভোগ হিসেবে উগরে দিচ্ছে জনজীবে। এদিকে এত মেহমান, এত গল্প কথা, হাসাহাসি শব্দ, মেজাজটা যেন আপনা আপনি চিরচির করে বেড়ে যাচ্ছে। অসহ্য লাগছে সবকিছু। গত রাতে ঠিকঠাক ঘুম পুরো না হওয়ার কারণে মাথা ভার হয়ে আছে, চোখ লাল হয়ে আপনা আপনি বুজে আসছে। তবুও নির্বিকার হয়ে মেজো চাচুর সঙ্গে বাজারের কাজ সারল শুদ্ধ। ডেকোরেটর লোকদের কাজ বুঝিয়ে দিল। লিস্ট দেখে যেগুলো মিস গেছে সেগুলো নতুন করে লিস্ট করলো। আবার বাজারে গিয়ে সেগুলো এনে বাবুর্চিকে হাতে দিয়ে বুঝিয়ে দিতে হবে। ড্রয়িং রুমে অনেক মানুষের উপস্থিতি দেখে ফোয়ান চৌধুরী নিজেও ফ্রেশ হওয়ার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শুদ্ধকে বলেন, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, একটু পরে আবার যেতে হবে। একথা বলে সাফওয়ান চৌধুরী চলে গেলে অগন্ত শুদ্ধ ও উঠে দাঁড়ালো। উকিঝুঁকি মেরে মা কিংবা বোনদের কাউকে দেখতে পেল না। এত গরমে বাইরে থেকে এলো, কেউ যে এক গ্লাস পানি এনে দিবে তারও কোনো হুঁশ নেই। রান্নাঘরের সামনে আত্মীয় স্বজনের জটিলতা দেখে নিজেও আর সেদিকে গেল না। ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা গেল স্বর্ণার সঙ্গে। স্বর্ণকে দেখে বিরক্ত স্বরে বলল, সবগুলো একসাথে কোথায় হারাস তোরা? কাজের সময় একটারেও পাওয়া যায় না। সায়ন ভাইয়াকে মেডিসিন দিতে গিয়েছিলাম। মা কোথায় দেখছিস? বড় মা রান্নাঘরে আছে বোধহয়। মাকে গিয়ে বল আমার খাবারটা উপরে পাঠিয়ে দিতে। ঠিক আছে। কথা বলে শুদ্ধ পাশ কাটিয়ে রুমে চলে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ ওড়না আড়ালে থাকা ফোনটা শক্ত করে ধরে শ্বাস ছাড়ল। ভাগ্যিস ধরা পড়িনি, নয়তো শীতলের ফোনটার মতো তার ফোনটাও অকালে অক্কা পেত। সে আশেপাশে তাকে ফোন কানে ধরে পড়ে কথা বলবো বলে কল কেটে আগে ছুটল রান্নাঘরে। শুদ্ধ ভাইয়ের আদেশ মেনে সঙ্গে সঙ্গে করা প্রয়োজন, নয়তো বাস তখন কোনো দিকে আসবে তা বলা মুশকিল। বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বসে গল্পে গল্পে অনুষ্ঠানের জন্য রান্না বাজার সাদাই গুছিয়ে রাখছেন। এখানে শীতল শখও আছে। শখ মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিলেও শীতল বসে বসে কিসমিস চাবাচ্ছে। তার মন মেজাজ খুব খারাপ। এতটা খারাপ কেউ কিছু বলেই খেকিয়ে উঠছে।
তর্ক করছে, ঝগড়াও করছে দুজনের সঙ্গে। তারপর সকাল থেকে ঘাট হয়ে রান্নাঘরে বসে আছে। এখান থেকে সরেনি, কারোর সঙ্গে কথাও বলেনি। কারণ কড়াভাবে আদেশ জারি করা হয়েছে তাকে যেন স্মার্টফোন কিনে দেওয়া না হয়। যে দিবে আগে তার বিচার হবে, তারপর শীতলের। এই সিদ্ধান্তের পরপরই বিশেষ বিবেচনার মতে পরিবর্তন করাও হয়েছে। মেয়ে কলেজে পড়ে, বাইরে যাবে, কখন কি প্রয়োজন হয় বলা যায়? তাই বিশেষ বিবেচনায় তাকে বাটন ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, শুধু বাইরে গেলে যোগাযোগের জন্য। এছাড়া জরুরি প্রয়োজন হলে বাসার কারো থেকে ফোন নিতে পারবে, তবে সেটা কিছুক্ষণের জন্য, সময় নির্ধারণ করে। আর এই আদেশ জারি করেছে তার বাবা শাহাদাত চৌধুরী। বাবার কথা শোনার পর থেকে তার মন মেজাজ ভালো নেই। রিকোয়েস্ট করেও লাভ হয়নি। ইস, সবে টিকটক করা শুরু করেছিল, দিন দিন একটু একটু করে লাইক ও কমেন্ট সংখ্যা বাড়ছিল তার ফ্যান ফলোয়ার। আর এখনই ফোন হারাতে হলো ওর থুরি। তার ফোন তো হারায়নি, আছড়ে ভেঙে ফেলা হয়েছে। তারও আবার কে ভেঙেছে? এবারের শুদ্ধ পুরুষ। থুরি, এখানে একটু ভুল হলো। শুদ্ধ পুরুষ নয়, তাকে বলা উচিত দূষিত পুরুষ। কারণ এই একমাত্র পুরুষ তার জীবনে স্বাধীনতা কেড়ে নেয়, মর্জির দাম দেয় না, উল্টে তার আদেশ জোরপূর্বক চাপিয়ে দেয়, কিছু বলাও যায় না। বললে চালাকাঠের বাড়ি। প্রচলিত এক কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। তাদের এ বাড়িতে প্রলাপটি এক্কেবারে খাপে খাপ মিলে গেছে। নয়তো সায়ন তুখোড় রাজনীতিবিদ, একজন নেতাও। বাইরে মারামারি কাটাকাটি করলেও বাড়িতে যেন শান্ত জল। কই কারো সঙ্গে রুড বিহেভ করবে না, রাগ দেখায় না, যখন তখন মারে না, ধমকায় না। অথচ মহামান্য শুদ্ধ পুরুষ রিসার্চ হয়ে সবার কথায় কান নিয়েছে। সে যা বলবে সেটাই সঠিক, সেটাই সমীচীন। বাকিরা সব ভুল। জবরজং, মারামারি, ধমকাধমকি কোনো কিছুতে সে বাদ রাখে না। গতবার বাসায় এসে টচাস করে বলে বসলো, বাড়ির কোনো মেয়ে বউ হিজাব ছাড়া বের হতে পারবে না, পর্দা না করলেও মার্জিত পোশাকে চলতে হবে। যদিও সে ভুলেও দেখে তার কথায় হেরফের হয়েছে, তাহলে খবর আছে। ব্যাস, হয়ে গেল। এর পরদিন বৌমা সবার হাতে হিজাব ধরিয়ে দিল। এখন হিজাব ছাড়া বাইরে যায় না কেউ। গরমে চুলের গোড়ায় ঘাম জমে চুলে ভিজে যায়, তাও হিজাব ছাড়া বের হওয়া জোজ নেই। এখানেই শেষ নয়, আরও অনেক নিষেধাজ্ঞা আছে তাদের সবার জন্য। আর এইসবে সে বিরক্ত নয়, মহাবিরক্ত। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করেছে, এসব যন্ত্রণা থেকে মুক্তি দেন শুদ্ধ ভাই। খুব প্রয়োজনে বিয়ে করে বউকে এসব প্যারা দেন। কিন্তু মায়ের ভয়ে বলা হয়ে ওঠে না। বললে চাপাত তার একটাও আস্ত থাকবে না, বলার আক্ষেপ রাখে না। হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে শীতল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। খেয়াল করলো রান্নাঘরে শুধু বড় মা ছাড়া কেউ নেই। আচমকা বাকিরা কোথায় গেল জানতে চাইলে বড় মা জানালো, প্যান্ডেল করার জন্য একটা ছেলে মই দিয়ে উপরে উঠতে গিয়ে বেখেয়ালে মাটিতে পড়ে গেল। তাকে দেখতে বাকিরা বাগানে ছুটেছে। একথা শুনে সেও যাওয়ার জন্য পা বাড়ালে সিতারা চৌধুরী তাকে ধরে থামিয়ে দিলেন। তারপর তার হাতে খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বলে, খাবারটা শুদ্ধ রুমে দিয়ে আয় তো মা, আমি গিয়ে দেখি ছেলেটার কী অবস্থা। একে বলে উনি অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে নিজেও দ্রুত পায়ে রান্নাঘর ছাড়লেন। শীতল বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে গেল খাবার পৌঁছে দিতে। গত দিন যার মার খেলো তাকে এখন খাবার দিতে যেতে হচ্ছে, এটাই হচ্ছে তার নিয়তি। সে শুদ্ধর রুমে নক করে সায়নের রুমে উঁকি মারতে ভুলল না। সায়ন বেঘোরে ঘুমাচ্ছে। কড়া মেডিসিনের প্রভাবে দুদিন ধরে পড়ে পড়ে ঘুমাচ্ছে সায়ন।
ফোনটা কাছে নেই বিধায় ঘুমাতে পারছে না, নয়তো মিনিটে মিনিটে ফোন এসে কান ঝালাপালা করে দেয়। সেদিন সায়নের ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী ভেবেছিলেন অল্প স্বল্প আঘাত, কিন্তু আদৌ তা নয়। পরদিন ডাক্তার যখন ক্ষতস্থান ড্রেসিং করিয়ে তার ব্যান্ডেজ চেঞ্জ করায়, তখন সেটা দেখে তাতকে ওঠে অনেকেই। সিতারা চৌধুরী ডুকরে কেঁদে ওঠে। এসব ছাড়ার জন্য আবার বোঝায়। মায়ের কান্না দেখে সায়ন নিশ্চুপ থাকে, তবে আনমনে খুঁজতে থাকে তার রাগী বাবাকে। অথচ যাকে খুঁজে দুদিন পেরিয়ে গেলেও উনি আসে না, জিজ্ঞাসা করে না তোর শরীরের হাল হকিকত, আর না ছেলের কথা কারো থেকে জানতে চেয়েছে। কেউ বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দিয়েছে। এমন না ছেলে মহৎ কাজ করতে গিয়ে আহত হয়ে ফিরে এসেছে। সে রাজনীতি করে, মস্ত বড় রাজনীতিবিদ। সে থাকুক তার মতো। কথা বলে সারাফাত চৌধুরী একবার এদিক ওদিক পা মারাননি। তবে শুদ্ধর থেকে সায়ন ভাই যে শতগুণে ভালো কথা কেউ বোঝে না। কেন বুঝলে সায়ন ভাইকে নয়, বরং খাঁটা শুদ্ধকে বকাঝকা শোনাতো। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে শীতল ঘাড় ঘুরিয়ে তাকে দেখে শুদ্ধ ভুরু কুঁচকে তাকে আছে। সদ্য শাওয়ার নিয়েছে, পরনে আকাশি টি-শার্টটি ও কালো ট্রাউজার। সে সায়নের রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধর মুখোমুখি দাঁড়ালো। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, খাবার বড় মা পাঠালো। থমথমে হয়ে আছে শীতলের মুখ, বিরক্ত ও বটে। ও লোকটাকে তার সহ্য হয় না। চাচাতো ভাই হয়েছে তাতে কি? তার অতিরিক্ত শাসনের জন্য সে তার চক্ষু শুনল। তার মুখভঙ্গি পড়ে শুদ্ধ ও খিটখিটে মেজাজে বলল, কেন অসহায় মানুষকেও তো কেউ এভাবে খাবার দেয় না। মিনিমাম ম্যানার্সটুকুও কি গিলে খেয়েছিস? কথা বলে শীতল বাড়িয়ে দেওয়া ট্রেটা শুদ্ধর হাতে ধরল না, দরজা থেকে সরে দাঁড়ালো। শীতল মনে মনে তাকে গালি দিতে দিতে রুমে গিয়ে সেন্টার টেবিল আস্তে করে ট্রেটা রাখলো। সেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙাচোরা ফোনের দিকে। ফোনটার দিকে হাত বাড়াতে গেলে শুদ্ধ বাহু ধরে বিছানার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দিল। শীতল তিরিক্ষি মেজাজে কিছু বলার আগে শুদ্ধ চোয়াল শক্ত করে বলল, শুনলাম আমাকে নাকি গালাগাল দিচ্ছিস তুই, অভিযোগ করছিস আমি তোকে শুধু শুধু মারি। চাচাতো বোন বলে তোর ভালো সহ্য করতে পারি না আমি? হ্যাঁ বলেছি, এখনও বলছি, তুমি আমাকে শুধু শুধু মারো। ছোট বোন প্রেম করলে অন্য ভাইরা বুঝিয়ে বলে, আর তুমি আমাকে বোঝানো দূর, ডাকাতের মতো চালাকাট দিয়ে মেরেছ। এত অভিযোগ? কেন করব না অভিযোগ? এত জোরে কেউ মারে? বেশ করেছি। আর করবি টিকটক? করব তো, আরও করব। তর্ক করছিস? মারের ব্যথা কমে গেছে তাই না? আরেক গা খাবি? শীতল রাগে গজগজ করে অন্যদিকে তাকিয়ে রইল। অভিমানে তার মন মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে। আর কিছুক্ষণ থাকলে উল্টাপাল্টা বলে বসতে পারে। তাই সে যাওয়ার জন্য পা বাড়াতেই শুদ্ধ তার পথ আগলে দাঁড়ালো। তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে হিসিয়ে বলল, কমেন্ট বক্স দেখ। শীতল ল্যাপটপ কোলে নিয়ে 2 পা তুলে বিছানায় এক কোণে বসল। শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসলো। কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার। শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স চেক করতে করতে হাসছে। ফ্যানরা তার টিকটক পছন্দ করেছে, প্রশংসা করেছে, আরও বেশি করে টিকটক করার জন্য উৎসাহ দিয়েছে। এরা এত ভালো চায় তার। সে মহা আনন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টগুলো চেক করতে হঠাৎ আঙুলের খোঁচা লাগলো তার গালে। ব্যথায় কোকিয়ে উঠল সে। ব্যথাতুর শব্দ শুনে শুদ্ধ ভ্রু কুঁচকে তাকিয়ে খেয়াল করলো শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে। কদিন যাবৎ শীতলের কপালে, 2 গালে, থুতনিতে 2-4টা ব্রণ উঠেছে। ফর্সা গালে লাল হয়ে আছে একটি ব্রণ। কিশোরী থেকে সদ্য যৌবনে পা দিলে এসব খুবই ন্যাচারাল।
তাছাড়া ব্রণ নানান কারণে হতে পারে, শুধু সে সদ্য যৌবনতা তা নয়। এমনও হতে পারে আজকাল সে পানি কম খাচ্ছে অথবা ঠিক মতো ঘুমাচ্ছে না। হতেও পারে পূর্বের চেয়ে তার স্কিনে অয়েলি ভাবটা বেড়েছে। এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করল না শুদ্ধ। শীতল ওড়না দিয়ে সদস্য গলে যাওয়া ব্রণের রক্ত মুছে পুনরায় সে কমেন্ট চেক করতে গিয়ে তার চোখ আটকালো একজনের কমেন্টে। সদস্য যৌবনে পা দেওয়ায় আবেদনময়ী প্রেমিকার আমার খুব ভালোবাসি জান, তোমার এই যৌবন সুধা পান করার অপেক্ষায়। এই কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক ফারাবি। এটাই সে প্রেমিক যাকে সায়ন ডেন্ডিখর বলেছিল। ফারাবি কমেন্ট দেখে শীতল রাগে কিরমির করে তাকিয়ে রইল কমেন্টের দিকে। ফারাবি কি করে পারলো এসব নোংরা কথা বলতে? তার বুদ্ধিতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল। পরিচিতি লাভ এবং উপার্জনের উৎসাহ হিসেবে বেছে নিয়েছিল টিকটক, অথচ পাবলিক প্লেসে এভাবে ছোট করতে পারলো। ফারাবি কমেন্টের পর ঘণ্টাখানিক আগেই করা কয়েকজনের কমেন্ট নজর আকড়ালো তার। ব্রণ দেখে মনে হচ্ছে যৌবন জ্বালার রাত বিরেতে ঘুমাতে পারে না। গত রাতে করা তৃতীয় কমেন্ট, হে সেক্সি, রসের আলাপ সারতে ইনবক্স প্লিজ। আরেকটি কমেন্ট দেখে শীতল কথা হারিয়ে গেল, হাসি মিলিয়ে গেল, চোখ দেখে ঝরতে লাগলো কয়েক ফোঁটা অশ্রুজল। সে ঝাপসা দুচোখ এই কমেন্টগুলো পড়ল। সায়ন শুদ্ধ বোনদের পালতে পারছে না বোধহয়, এই জন্য রাস্তায় নামিয়েছে। চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে। চালিয়ে যাও, ভালো হচ্ছে। পরের ভিডিও রেটটা জানিও। এই কমেন্ট আরেকজনের রিপ্লাই করেছে, ভাই রেট জানলে আমাকেও জানায়েন, আমরা না গেলে চৌধুরীর ব্যবসা লটে যাবে তো। আরেকজনের কমেন্ট, আর দুই বোনকেও রাস্তা নামা সায়ন, এটাকে আর কতজন মিলে খাবে, ভাগে কম পড়বে তো ইয়ার। এমন বাজে বাজে কমেন্ট ভরা তার কমেন্ট বক্স। এসব দেখে শীতলের কথা হারিয়ে গেল। মাথা নিচু করে বসে রইল সে। নোংরা কথা গা রি করে উঠল। ছোট থেকে কেউ তাকে নোংরা কথা বলেনি, বরং চৌধুরী নিবাসের মেয়ে বলে সব জায়গায় যথেষ্ট স্নেহ ও ভালোবাসা পেয়েছে। শুদ্ধ খেতে বসেছে ঠিকই, কিন্তু এক লোকমা খাবারও গলা দিয়ে নামেনি তার। সে খাবার থেকে হাত উড়িয়ে ধরালো দৃষ্টিতে তাকিয়ে আছে ভীত হিরণের ন্যায় বসে থাকা শীতলের দিকে। শীতলের সাহস নেই চোখ তুলে তাকানোর, তবুও বুঝতে পারছে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পরখ করছে। তখন শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল, এতদিন কেউ চৌধুরী নিবাসের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি। নোংরা কথা বলা তো দূর, বহু দূর। তার বোকামিতে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যর দিকে আঙ্গুল তোলা হচ্ছে। শিক্ষা নিয়ে কথা উঠেছে। কমেন্টগুলো দারুণ না? শাস্তি পেলি এবার? মন প্রাণ জুড়িয়েছে নিশ্চয়। আর কি বলবি? যেন আমি তোকে সহ্য করতে পারি না, তোর ভালো দেখতে পারি না, চাচাতো ভাই চাচাতো বোন বলে তাই বাজে ব্যবহার করি, মারি, ধমকাই। ওকে ফাইন, এতদিন যা করিনি আজকে থেকে সেটাই করব। এই মুহূর্ত থেকে সত্যি সত্যি চাচাতো বোন হিসেবে ট্রিট করব। যা, রুমে যা। শীতল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে অশ্রু ঝরাচ্ছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। আগে যদি জানতো এমন হবে তাহলে কি আর এসবে জড়াতো? ঘৃণাক্ষরে আন্দাজ করে নি তাদের পাড়ার ছেলেপেলে তাকে ফলো করে, এমনকি সায়নের প্রতিপক্ষরাও ব্যাপারটাকে তিল থেকে তাল করবে। জনে জনে এসে তাকে টার্গেট করে, চৌধুরী বাড়ির মেয়েদের চরিত্র নিয়ে আঙ্গুল তুলবে। শুধু তার জন্য স্বর্ণকেও বাজে কথা শুনতে হলো, বাবা চাচা ও ভাইয়ের কষ্ট পেতে হলো, তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বাবা তাহলে কমেন্টগুলো দেখে এতক্ষণ খেপেছে, নতুবা উনি তো কখনো এত কঠিন ব্যবহার করেন না। সব দোষ তার কারণে এত কিছু। এসব ভেবে শীতল ফোপাতে ফোপাতে কিছু বলার আগে শুদ্ধ কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল, যেতে বলেছি, দূর হ চোখের সামনে থেকে।